জামাইয়ের দিক থেকে তো চোখেই সরে না আমাদের আদ্যিতার। হুম হুম। আদ্রিতা গরম চোখে তাকিয়ে চিমটি কাটে মমির হাতে, বিড়বিড় করে বলে। মুখটা বন্ধ কর, আমি কোথায় তাকিয়েছিলাম আজব। মমি বিনিময়ে আর কিছু না বলে মিটমিটিয়ে হাসে কেবল। আদিপ তার বন্ধুদের নিয়ে এসে বলতে বসতেই সোহানের আগমন হয় সেখানে। গৃহিণীরা সার্ভ করে দিলে সকলে খাওয়ায় মন দেয়। তারপর আদ্রিতার খাওয়া শেষে উঠতেই যাবে, তখনই কিছু বাক্যালাপে থেমে যায়। আদিপকে তার পছন্দের পায়েস দেওয়া হয়েছিল, টেস্ট করে সে এবার মতামত রাখে। হুম, পায়েসটা ভালো হয়েছে আম্মু। আফসানা ঠোঁট টিপে হাসেন। নিজের রান্নার প্রশংসা পেয়ে আদ্রিতার লজ্জায় মাথা নোয়ায়। তখনই শোনা যায় মাহিমের দুষ্টু উক্তি। পায়েসটা তোমার বউ রান্না করেছে, ভালো তো হবেই ভাইয়া। আদিপ ব্যস্ত মাথা তুলে চোখা নয়নে তাকায় মাহিমের দিকে, ভুরু কুচকে শুধায়। তুই কিভাবে জানলি ও রান্না করেছে? আদিপ দাঁত কিরে তৎক্ষণাৎ জবাব দেয়। আদ্রিতা আপুই তো ঢাল ঢোল বাজিয়ে সবাইকে বলে বেড়াচ্ছে আমি পায়েস রান্না করেছি। মাহিমের কথা শুনে আদ্রিতার মুখ ফুলিয়ে যায়। কপাল কুচকে ঘোর প্রতিবাদ করে বলে। আমি কখন বলেছি এই কথা, মিথ্যুক একটা। মাহিমের দুষ্টু স্বরে উপস্থিত সবাই ঠোঁট টিপে হাসলেও আদ্রিতা ক্ষোভে ফুঁসে ওঠে। আদিপ আলতো হেসে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তার বউয়ের রাগানোর মুখের দিকে। মেয়েটার বড় বড় আঁখি দুটোতে যেন অগ্নিকুণ্ড চলছে। মাহিমকে চোখ দিয়ে এক প্রকার শাসাচ্ছে সে। রাগের বশবর্তী হয়ে ঠোঁট ফোলাচ্ছে বারবার। কি দারুণ লাগছে মেয়েটাকে, সব রূপেই যেন অনন্য। নিজের এক এক রূপ দেখিয়ে তার মনকে দিনকে দিন লোভাতুর করে তুলছে মেয়েটা। এই যে এখন তার ইচ্ছা করছে মেয়েটার ক্ষোভে লাল হওয়া ফুলে দুটো গাল নিজের অস্তিত্ব জাহির করে চুমুতে চুমুতে ভরে দিতে। সেটা কি ও জানে? জানে না বলেই তো এমনটা করে। তার বুকে পুনয়ের অনল জ্বালিয়ে নিজে থাকে একদম নিশ্চিন্তে। বড্ড নির্দয় দুষ্ট তার পেয়সী। গাল ফুলে বসে আছে আদ্রিতা। ক্ষণে ক্ষণে তীব্র অভিমানে দগ্ধ হচ্ছে তার কোমল হৃদয়। চক্ষু কঠোর ছেড়ে জল গড়াবে গড়াবে ভাব। তবুও খুব কষ্টে নিজেকে সামলে রেখেছে। আজ সে সারা দিন বাসায় খাপটি মরে বসেছিল, বাড়ির সামনে অব্দি যায়নি। অথচ আদিপ সকালের নাস্তা পর্ব সেরে নিজের বন্ধুদের সঙ্গে সেই যে বেরিয়ে গেল, এখনো ফিরে আসেনি। সে ভেবেছিল আদিপ হয়তো আজ তাকে নিয়ে কোথাও ঘুরেতে যাবে, যেহেতু ছুটি আছে তার। কিন্তু তাকে ভুল প্রমাণিত করে আদিপ বেরিয়েছে তার বন্ধুদের সাথে। এমনকি তাকে বলেও যায়নি সে তার বউ তো নাকি। আদ্রিতা এই মুহূর্তে বুঝতে পারছে প্রত্যাশা জিনিসটা খুবই খারাপ। একমাত্র প্রত্যাশাই মানুষের মন খারাপের মূল উৎস। কারো কাছে যে যত বেশি প্রত্যাশা করে তার থেকে সে তত বেশি দুঃখ পায়। আর কোনো কিছুর প্রত্যাশা করা যাবে না বলেই আদ্রিতা মনে মনে পণ করলো। না হলে প্রত্যাশা পূরণ না হলে মনে মনে দুঃখটা সেই পাবে। মনে অবশ্য অভিমান জমতো না তার, যদি না আদিপ সারাটা দিন আজ বাহিরে কাটিয়ে যেত। খুবই নিষ্ঠুর পাষাণ লোক সে। বাড়িতে ফিরুক সেও পাত্তা দিবে না আজ, একদম এড়িয়ে এড়িয়ে চলবে, কাজ ঘেঁষতে দিবে না। মন খারাপের মাঝেও হুট করে নিঃশব্দে হেসে ওঠে আদ্রিতা। সে এত অভিমানী হলো কবে থেকে? অবশ্য বিয়ের পর থেকে তার মধ্যে কেমন যেন অন্যরকম এক অনুভূতি কাজ করছে। চিরাচরিত সেই বাঙালি বউদের ন্যায় স্বামীর না ফেরার অভিমানে গাল ফোলাচ্ছে বারংবার। হাসির তালে আদ্রিতার শরীর দোলে উঠলে তনিমা কড়া ভাষায় বললেন। নড়ছিস কেন? চুপচাপ বসে থাক। আদ্রিতা হাসি থামিয়ে স্থির হয় খানিক। আগে মাথা ব্যথার অজুহাত দেখিয়েছিল বলে তার মা তেল নিয়ে বসেছিলেন তার পেছনে। তেল দিয়ে তার চুলগুলোকে একেবারে জপজপে করার কাজে এখন ব্যস্ত তিনি। তেল দিতে মানা করলে এই মুহূর্তে বকা শোনার প্রস্তুতি নিতে হবে তাকে, সেটা জানা আছে। আদ্রিতা দীর্ঘশ্বাস ছাড়েন, আরও আটসাট হয়ে বসে। বাসার মেহমান সবাই চলে গেছে আজ, শুধু তার ফুপি রয়ে গেছে। তিনিও বোধহয় চলে যাবেন কালকের মধ্যে। সময়টা পরন্ত বিকেল। লিভিং রুমে বসেছিল তারা, তখন বাইরে থেকে হুট করে দৌড়ে এলো মাহিম ও আরাফ। দৌড়ানোর আওয়াজে আদ্রিতা হকচকিয়ে ওঠে, পিছনে ফিরে যায়। আশরাফ দৌড়ে এসেই বোনের কাজটায় থামে, মাথা ঝুঁকিয়ে হাঁপাতে থাকে। তার এ অবস্থা দেখে তনিমা চড়া গলায় বললেন। কোত্থেকে দৌড়ে আসলি?
ফাজিল। মায়ের ধমকে বিচলিত না হয়ে আরাফ খানিক ঝিরিয়ে বোনের উদ্দেশ্যে আগ্রহ নিয়ে বলে, আপু শোনো, মাহিম ভাইয়া বলছে আদিব ভাইয়ার বউ নাকি তুমি। আদ্রিতা ভিমড়ি খেয়ে চুপ হয়ে যায়। এটা কেমন প্রশ্ন? তনিমা খানিক ভুরু কুচকে ছেলেকে দেখে নিয়ে পুনরায় নিজের কাজে মন দেয়। মাহিম ঠোঁট কামড়ে হাসছে কেবল। আদ্রিতার সেই হাসিটা সহ্য হলো না। রুষ্ট মেজাজে চোখ রাঙিয়ে বলল, আরাফের কানে এসব ঢোকাচ্ছিস কেন? হ্যাঁ, ও বোঝে কিছু? সশব্দে হেসে মাহিম জবাব দিল, আমি কোথায় ঢোকাচ্ছি? ও নিজেই তো আমাকে জিজ্ঞেস করলো খাবার টেবিলের কথাবার্তা শুনে, তারপর আমি সত্যটা জানালাম শুধু। আরাফ তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল, এটা কি সত্যি আপু? আমি তো ভাবলাম আদিব ভাইয়ার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে। তোমার সাথে কেন হলো? আমরা না ভাই বোন? আরাফের অবুঝ কথাবার্তা শুনে মাহিম গা ঝাঁকিয়ে হাসে। তনিমাও এ যাত্রায় মিটমিটিয়ে হাসেন, কিন্তু আদ্রিতা একদম লজ্জায় জমে যায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়। এরই মধ্যে শুনতে পায় মাহিমের হাস্য মুখের বাণী, তোকে পুস্কু কি আমি এমনি এমনি বলি? গাধা একটা। পুস্কু থেকে বড় হ, তাহলে সব বুঝতে পারবি সব। চল বাইরে, এবার গিয়ে খেলি। আগ্রহ ভরা চাহনিতে চেয়ে থাকা আরাফকে টেনে নিয়ে যাচ্ছে মাহিম। আরাফ যেতে না চাইলেও মাহিমের সঙ্গে পেরে উঠছে না সে। মাহিম এক প্রকার জোর করে নিয়ে যাচ্ছে নিজের সঙ্গে তাকে। সেদিন থেকে দৃষ্টি ফিরিয়ে আদ্রিতা আলতো হাসে, মনে মনে বিড়বিড় করে। সবগুলো ফাজিল। বিকাল গড়িয়ে রাতের আবির্ভাব হলো। সন্ধ্যায় আড্ডা পর্ব সেরে সকলেই এখন নিজ নিজ ঘরে ফিরে গেছে। আদিব এখনো বাড়ি ফেরেনি। এ নিয়ে অবশ্য কারো মাথা ব্যথা নেই, কারণ সে ফোন দিয়ে জানিয়েছে বন্ধুদের সঙ্গে আছে, আসতে লেট হবে। সবাই এটা শুনে স্বাভাবিক থাকলেও আদ্রিতার ফুলো মুখ নজর এড়ায়নি বর্ষার। পূর্বে হলে আদ্রিতার এমন অভিমান দেখে হিংসে করত সে, কিন্তু এখন কেবল মলিন হাসে। মনের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে সে আদিবকে ভোলার চেষ্টা চালাচ্ছে। সে চেষ্টায় অবশ্য সে খানিকটা সফল। পুরোপুরি ভুলতে তবুও সময় লাগবে অনেকটা। নিজের রুমে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে বর্ষা। দু চোখ বন্ধ করে সে গভীর ভাবনায় ডুবন্ত। এ যাত্রায় তার মায়ের আওয়াজে ভাবনায় ব্যাঘাত ঘটে। তোর ভার্সিটিতে ক্লাস আছে এখন, এবার না হয় চল আমার সাথে বাড়িতে। বর্ষা চোখ মেলে মায়ের দিকে তাকায়। কদিন ধরে তারও মন পড়ছিল নিজের বাড়ির জন্য। এবার মায়ের কথায় সায় জানানোই যায়। বর্ষা আলতো হেসে মাথা নাড়ে। ঠিক আছে, যাব। ভার্সিটির ক্লাস এখন না করলেও চলবে, এত ইম্পর্টেন্ট না। বর্ষার মা শাহানা সীমিত হাসে, হাত বুলান মেয়ের মাথায়। বর্ষা পুনরায় চোখ ভিজে। মনে পড়ে যায় পুরনো স্মৃতি। ক্লাস 6 থেকে মায়ের বাড়িতে আছে সে। তারা দুই বোন, ভাই নেই। বড় বোন বৃষ্টির বিয়ে হয়ে গেছে বছর খানেক আগে। পছন্দ করত একটা ছেলেকে। বাবা মাকে জানানোর পর তারা প্রথমে দ্বিমত করলেও পরবর্তীতে বাধ্য হয়ে মেনে নেয়। বৃষ্টির মামার বাড়িতে আসার জন্য তেমন অধীর না থাকলেও বর্ষা রীতিমতো পাগলামো করতো এখানে আসার জন্য। ওর এই পাগলামো দেখে এক সময় ওর বড় মামা এখানে স্থায়ীভাবে রাখার সিদ্ধান্ত নেন। জানান নিজের বোনকে, এবং বর্ষার বাবা মা নিজের ছোট্ট মেয়েটাকে অন্য কোথাও রাখতে রাজি হননি। কিন্তু দিনকে দিন মেয়ের অতি পাগলামি দেখে এক সময় দিতে বাধ্য হন। বর্ষার এখন মনে আছে, নিজের বাড়িতে থাকলেই বোধহয় ভালো হতো। অত্যন্ত ভূত মানুষের প্রেমে পড়ে দহন যন্ত্রণায় ভুগতে হতো না তাকে। বুক চিরে বেরিয়ে আসে এক চাপা দীর্ঘশ্বাস। বেদনা হতো মনে আনমনে আওড়ায়। দুর্বল হওয়া চলবে না, ভুলার চেষ্টা করতে হবে। আমাকে তা পারতেই হবে। বাড়িতে যাব। মায়ের সাথে বাড়িতে যাব এবার। কিছুদিন দূরে থেকে নিজের অবাধ্য মনকে বুঝাতে হবে। রাত 10টা। ড্রয়িং রুমের অফিস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে তিন ভাই। তাদের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে তখন চায়ের ট্রে নিয়ে সেখানে উপস্থিত হন তাদের ছোট্ট বোন শাহানা। সবাইকে চায়ের কাপ এগিয়ে দিয়ে আল গোছে তিনিও ভাইদের এক পাশে বসেন। নিজেও একটা কাপ হাতে তুলে নেন। তখন বাড়ির কলিং বেল বেজে ওঠে। শাহানা মুখে হাসি ফুটিয়ে ব্যস্ত এগিয়ে যান
সদর দরজার দিকে। দরজা খুলে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে তার মুখে হাসি আরো গাঢ় হয়। নিজের ভাতিজার কাঁধে হাত রেখে ভুরু কুঞ্চন করে বলেন, এতক্ষণে আসার সময় হলো? সারাটা দিন বাইরে কাটিয়ে আসলি? আদিপ মৃদু হেসে তার ফুপিকে আলতো হাতে জড়িয়ে ধরে নরম সুরে বলে, কাজ ছিল ফুপি, সেজন্য দেরি হয়েছে। চলো ভেতরে। আম্মু কোথায়? ভাবি ঘরেই আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আদিপ মাথা নেড়ে সামনে এগোয়। ড্রয়িং রুমে হাজির হতে বাবা চাচাদের নজরে আসে। আদিপ আর চোখে তাদেরকে একবার দেখে নিয়ে দোতলার দিকে পা বাড়ায়, কিন্তু তার বাবার গমগমে আওয়াজে হঠাৎ থেমে যেতে হয়। ফ্রেশ হয়ে আসো, কথা আছে তোমার সঙ্গে। সূক্ষ্ম অনুচিন্তন মনের মাঝে নিয়ে আদিপ পুনরায় উপস্থিত হলো বসার ঘরে। ফ্রেশ হয়ে কাপড় পাল্টে এসেছে সে। বাহির থেকে আসার পর ড্রয়িং রুমে শুধু বাবা চাচাদের দেখতে পেলেও এই মুহূর্তে আরাফ ব্যতীত সকলে উপস্থিত সেখানে। আরাফ হয়তো ঘুমিয়ে গেছে, নয়তো ওই পুচকুটাও বাদ থাকতো না। সবাইকে যখন ডাকা হয়েছে নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে। আদিপ অবশ্য কিছুটা আন্দাজ করতে পারছে তার বাবা কি বলতে পারে। বাকিটা দেখা যাক। ড্রয়িং রুমে উপস্থিত হয়ে আদিপ প্রথমেই তার মায়ের দিকে তাকালো। তিনি আনমনা ভাবে ছেলেকে এক পলক দেখে দৃষ্টি ঘুরালেন ফের স্বামীর ওপর। আদিপ ভ্যাবাচাকা খেয়ে নির্বিকার চিত্তে সোফায় গিয়ে বসলো। তারপর বেশ সাবলীল ভঙ্গিতে শুধালো, জরুরি কিছু বলবে? শফিক রহমান গলা ঝাড়লেন। পাশে থাকা ভাইদের একবার দেখে নিয়ে মুখে গাম্ভীর্য তার আভাস নিয়ে বললেন, জরুরি কিছুই, শুনে রেখো। বিয়েটা তাড়াহুড়ো করে দেওয়া হলাম, এটাকে কিন্তু উঠিয়ে দেওয়া হয়নি। আদ্রিতার অনার্স শেষ হোক, তারপরে উঠিয়ে দেওয়ার কথা ভাববো। এক বাড়িতে আছো বলে এসব নিয়মের ধার ধারবে না, সেটা কিন্তু হবে না। বাড়ির মেয়েদের মধ্যে আদ্রিতা সবার ছোট, সময়টা এখন ওর পড়াশোনার। বিয়ের জন্য ওর পড়াশোনার কোনো ক্ষতি হোক সেটা আমরা কেউই চাই না। অনুষ্ঠান করে বিয়ে দেবার আগ পর্যন্ত পূর্বের মুহূর্তের মতোই থাকবা তোমরা। আমি কি বোঝাতে চাচ্ছি নিশ্চয় বুঝছো। বাবার কথা শুনে কেন জানি আদিবের ভীষণ হাসি পেল। ঘুরিয়ে ফিরিয়ে কি যে বলছে উনি নিজেই জানে না। সরাসরিভাবে বলে দিলেই তো হয়, তোমরা এখনোই স্বামী স্ত্রীর মতো এক ঘরে থাকতে পারবে না। এসব ভেবে আদিব ভেতরে ভেতরে হাসিতে মত্ত হলেও অপর থেকে নির্বিকার রয়। সে আগেই জানতো মেহমান বিদায় হলেই তার বাবা এই আদেশ করবেন তাকে। না চাইতো মানতেই হবে সে আদেশ। আদ্রিতাকে পুরোপুরি নিজের করে পেতে হলে তাকে যে ধৈর্য ধরতে হবে আরও, এটা সে জানতো। তাই সে বেশি ভাবনা চিন্তা না করে সহজ স্বীকারোক্তি দিল। মাথায় রাখবো তোমার কথাটা। আদ্রিতার পড়াশোনার ক্ষতি হোক সেটা আমিও চাই না। নিশ্চিন্তে থাকতে পারো। আম্মু খেতে পেয়েছে, খাবার দাও। শেষের কথাটা মাকে বলে আদিপ উঠে দাঁড়ালো। ড্রয়িং রুম ছাড়ার আগে এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতাকে উদ্দেশ্য করে বলে গেল, কফি নিয়ে আমার রুমে আয়। কথা শেষ করে আদিপ ব্যস্ত পদচারণে ডাইনিং এর দিকে চলে গেলেও উপস্থিত বাকি সবাই থতমত খেলো। শফিক রহমান গরম চোখে ছেলের চলে যাওয়া দেখলেন কেবল। এইমাত্র কি বুঝলো এই ছেলেকে? সেটা কি বুঝেছে? বেয়াদব ছেলে। শফিক রহমানের অভিব্যক্তি দেখে বাকি সবাই মিটমিটিয়ে হাসলেও আদ্রিতা ভীত লোচনে মাথা নোয়ায়। আদিবের শেষোক্ত কথাগুলো পুনরায় স্মরণে এলে ক্রমশ হাত দুটো মুচলেকা করে লজ্জে হাঁসফাঁস করে ওঠে। বিছানায় টানটান হয়ে শুয়ে আছে আদিব। ডিনার সেরে সে উপর এসেছে মিনিট 5 হয়। আসার সময় দেখতে পেয়েছিল আদ্রিতা রান্নাঘরে কফি বানাচ্ছে। এখনো বানানো হয়নি। মেয়েটা আসছে না কেন? প্রেয়সীর অপেক্ষায় ভেজানো দরজার পানে এক ধ্যানে চেয়ে থাকে আদিব, নিষ্পলক স্থির নেত্রে। খানিক পরই দেখা মিলে আদ্রিতার। ধীর কদমে পা ফেলে এগিয়ে আসছে সে। গায়ে হালকা নীল রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না দেওয়া, নতুন বউয়ের মতো মুখে লাজের আভা ফুটিয়ে এগিয়ে আসছে সে তার দিকে। মেয়েটা তো নতুন বউই, তার বউ। আদিব প্রফুল্ল চিত্তে হাসে। আদ্রিতা এগিয়ে এসে কফিটা বেড সাইডের টেবিলের উপর রেখে ছোট্ট করে বলে, কফি এনেছি।
কথাটা বলেই আদিবের দিকে এক নজর চায় আদ্রিতা। তাতেই যেন সর্বনাশ হয় তার। আদিবের এহেন গাঢ় চাহনির কবলে পড়ে ভিমরি খায় সে। তৎক্ষণাৎ পা ঘোরায় চলে যাবে বলে, কিন্তু তার আগেই আদিব তার হাত টেনে থামিয়ে দেয়। বক্ষ স্পন্দন জোরালো হয় আদ্রিতার। গাত্র মাঝে কাঁপন শুরু হয়। কাঁপার স্বরে কিছু বলতে দিবে তখনই অনাকাঙ্ক্ষিত এক কাণ্ড ঘটায় আদিব। তার হাত ধরে হ্যাচকা টান দেওয়াতে লোকটার পুরুষালী বক্ষ মাঝারে আছড়ে পড়ে সে। মুহূর্তে দুটি সত্তা মিলেমিশে একাকার হয়। আদিব দু হাতে আরো গভীরভাবে আগলে নেওয়াতে আদ্রিতার পালানোর আর জো থাকে না। লজ্জায় কোঁকড়ে ওঠে আদ্রিতা। গলাটা শুকিয়ে কাঠ, শিরশিরে কম্পনে মুহূর্তেই বরফের ন্যায় জমে গেল সে। আদিবের হাতের ছোঁয়া ক্রমশ বেসামাল হচ্ছে। কামিজের ফাঁক গলে ধীরে ধীরে তা পৌঁছে গেছে কোমরের কাছে। শক্ত করে চোখগুলো বুজে নেয় আদ্রিতা। শব্দরা যেন ফুরিয়েছে যেন। রুদ্র শ্বাসে কণ্ঠনালী ভেদ করে কোনো আওয়াজ আসছে না তার। গাত্র মাঝে থরথরে কম্পন অনুভব করে নিশ্চুপ রয়। আদিব তার বউয়ের এরূপ নাজেহাল অবস্থা দেখে সশব্দে হাসে। কানে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে, সামান্য এটুকু ছুঁয়ে দিতে এত লজ্জা? যখন গভীরভাবে ছুঁয়ে দিব তখন কি করবে জান? আদ্রিতা চোখ দুটো খিচে আদিবের বুকে পড়ে রয়। লোকটা এহেন নির্লজ্জর কথাগুলো বুকে তোলপাড় তুলে তার। একদম সও হয় না সেই অসহ অনুভূতি। দিন দিন যেন নির্লজ্জের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই লোক। অথচ শুরুতেই সে তাকে আনরোমান্টিক রসকসীন ভেবেছিল। সকল গম্ভীর মুখ মানুষগুলো কি বউ পেয়ে গম্ভীর্যতা ভুলে রোমান্টিক হয়ে যায়? হয়তো তাই তো দেখছে সে। হুট করে আদিব তার ঘাড়ের ভাঁজে মুখ লুকালে আদ্রিতা সম্মিত পেয়ে কাপা স্বরে আওড়ায়, দরজা খোলা। আদিব ঘোর লাগা কণ্ঠে জবাব দেয়, কেউ আসবে না এখন। কফি ঠান্ডা হচ্ছে। হোক। আদ্রিতা আর বলার মতো কিছু খুঁজে পায় না। চুপচাপ আদিবের গভীর আলিঙ্গনের মাঝে আবদ্ধ রয়। হুট করে মনে অভিমান জাগ্রত হলে আদ্রিতা মুখ ফুলিয়ে জানায়, সারাদিন তো খবর নিলেন না আমার, এখন? আদ্রিতার কথার মাঝপথে আদিব স্বীকারোক্তি দেয়। একটা কাছে ছিলাম বউ। এটুকু বলেই থেমে আদিব পুনরায় বলা শুরু করলো, তুই কাছে এলেই কন্ট্রোলেস হয়ে যাচ্ছি ইদানিং। দেখিস না ভুলভাল কি করে ফেলি, অথচ আব্বুর কড়া নিষেধাজ্ঞা। তোর কাছে ঘেঁষা যাবে না। আব্বু যে এটা আজ বলবে তা আমি আগে থেকে জানতাম, তাই তোর থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছি যাতে তোর কষ্ট না হয়। কথা শেষ করে আদিব ফের তার ঘাড়ে মুখ গুজল। আদ্রিতা কিঞ্চিত কেঁপে ওঠে। ডান হাতে আদিবের পিঠের দিকের টি শার্ট খামচে ধরে। আদিবের উষ্ণ ছোঁয়াতে শিহরণ বয়ে গেল তার সর্বাঙ্গে। গভীর আবেশে চোখ দুটো মুদিয়ে এলে সে মনে মনে আওড়ালো, আপনার ছোঁয়াতেই আমার সর্বসুখ নিহিত। মনের কোণে ভয়ের আনাগোনা অস্থিরতায় কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে মোয়ের। এক প্রকার তীব্র আতঙ্কে তটস্থ হয়ে আছে সে। আজ একাই ভার্সিটিতে এসেছিল সে। বর্ষা তাদের বাড়িতে যাবে বলে আজ আসেনি সঙ্গে। মমি আদ্রিতারও ক্লাস ছিল না, কিন্তু তাতে তো কোনো সমস্যা হতো না। বাড়ির গাড়ি করে এসেছিল এবং সেভাবেই যেত। তবে ভার্সিটি থেকে বেরিয়ে এক অচেনা লোককে নিজের আশেপাশে দেখে বেশ ভরকে যায় মৌ। তার মেয়েলি মন জানান দিচ্ছে লোকটা তাকে ফলো করছে, অথচ সে চেনে না এই লোকটাকে। কোনো দিন দেখেছে বলে মনে হচ্ছে না। আজ গাড়িটাও আসছে না। মৌ কাঁদো কাঁদো ভাব নিয়ে ফোনটা হাতে নিল। আশেপাশে চেয়ে দেখলো সব মানুষজন নিজের কাজেই ব্যস্ত। এদিকে কারো ধ্যান নেই। তার বান্ধবীদেরও খানিক আগে বিদায় জানিয়েছে সে। ওরা সাথে থাকলে অবশ্য এতটা ভয় পেত না। আজ গাড়ি না এলে তো একাই যেতে হবে, আর সেই একা যাওয়ার সাহসটাই হচ্ছে না তার। হুড়ি পড়া একটা লোক আর চোখে বারবার দেখছে তাকে। সেই অদ্ভুত চাহনি দেখে আতঙ্কে গলা শুকিয়ে আসছে মোয়ের। এ কোন বিপদ এলো? নড়চড় না করে ভার্সিটির গেটের পাশেই দাঁড়িয়ে থাকে মো। ভয়ে শরীর হিম হয়ে আসছে তার। আদিব ভাইকে কি একবার ফোন দিবে সে? কিন্তু আদিব তো অফিসে, এখন কি আসবে? আদিবের চিন্তা বাদ দিয়ে মো ব্যস্ত হাতে
তাদের গাড়ির ড্রাইভারকে কল দিল। কল রিসিভ হলে তিনি জানালেন তার ফুপিকে পৌঁছে দিতে গেছে সে, ফিরতে লেট হবে। মৌয়ের মাথায় হাত পড়ল। এবার কি করে বাড়ি যাবে সে? বাবাকে ফোন দিতে ইচ্ছে করছে এখন তার, কিন্তু ভয়ের কারণে সব ওলটপালট লাগছে। চতুর্দিক কেমন ঝাপসা ঠেকছে। এক অদ্ভুত শঙ্কা ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। সেও নড়ছে না জায়গাটা থেকে। খানিকটা দূরে দাঁড়ানো সে অচেনা লোকটাও একইভাবে স্থির। মৌয়ের শরীরে কাঁপুনি অনুভব করে। আতঙ্কিত চোখ দুটো আশেপাশে চেনা মানুষকে খোঁজে বেড়ায়, কিন্তু তেমন কাউকে নজরে পড়ে না। হুট করে একটা আওয়াজ পেয়ে মৌয়ের ভয়ের মাত্রা বাড়ে। এই মিস, আপনার নাম্বারটা দেওয়া যাবে? লোকটা একদম কাছাকাছি চলে এসেছে তার। এমন ভাবে কথাটা বলছে যেন আশেপাশের মানুষজন বুঝতে না পারে। এমন অবস্থা দেখে মুখ ভয়ে দিশেহারা হয়ে ডান দিকে বাঁক নেয়। কোন দিকে না পেঁচে দ্রুত পা চালায়। লোকটাও পিছু নিয়েছে বুঝতে পেরে মুখ পায়ের গতি বাড়ায়। না দেখে পথ চলার দরুন এক সময় হুট করে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে নেয় সে, কিন্তু সামনে থাকা মানুষটা তাকে খুব সযত্নে আগলে নিয়ে পড়ার হাত থেকে বাঁচায়। মৌ বিচলিত হয়ে সামনে তাকাতেই চমকে যায়। বিস্মিত নেত্রে কাপা স্বরে শুধায়, আপনি এখানে? মৌয়ের সামনে দাঁড়িয়ে আছে সোহান। তার নজর এই মুহূর্তে মৌয়ের অশ্রুসিক্ত বিচলিত চোখ দুটোর দিকে। সে ভুরু কুঞ্চন করে মেয়েটার দিশেহারা অবয়ব খেয়াল করে, আগ্রহ সমেত জানতে চায়, এভাবে কোথায় যাচ্ছিলে? ভয় পেয়েছ নাকি? মৌ চেনা কাউকে দেখে স্বস্তি পেলেও ভীত চাহনিতে একবার পিছু ফেরে। কিন্তু কি অদ্ভুত, লোকটাকে আর আশেপাশে দেখা যাচ্ছে না। নিশ্চয়ই সোহানকে দেখে কোথাও লুকিয়ে গেছে। মৌয়ের এরূপ নাজেহাল অবস্থা দেখে সোহান টেনশনে পড়ে যায়। পুনরায় জিজ্ঞেস করে, পেছনে কি দেখছো? কি হয়েছে? মৌ ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়। আতঙ্কে চোখে জমা হওয়া জলটুকু কনিষ্ঠ আঙুল দিয়ে মুছে নিয়ে জবাব রাখে, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন ভাইয়া? একটা অচেনা লোক পিছু নিয়েছিল আমার, সেজন্য ভয় পাচ্ছিলাম। আপনার কি কাজ আছে এখন? এখন কোথায় লোকটা? আর দেখতে পাচ্ছি না। সোহান নজর স্থির করে এবার মৌয়ের নিকট। মেয়েটার আখিদয় আতঙ্কে নিভু নিভু, খুব ভয় পেয়েছে বুঝি। সোহান আর দেরি করে না, ভীতু মেয়েটার হাত চেপে ধরে সহজাত ভঙ্গিমায় মৌ সচকিত নয়নে তাকালে দৃষ্টি রাস্তায় নিবদ্ধ রেখে সামনে এগিয়ে যায় সোহান। আর চোখে মৌকে একবার দেখে নিয়ে যেতে যেতে সহজ গলা জানায়, অফিসের কাজে এদিকটা এসেছিলাম, আমাদের সময় আসছে আরো। এত ভয় পেতে হয় না, কিচ্ছু হবে না। চলো বাসায় পৌঁছে দিয়ে আসি তোমাকে। আদিপের ডিজাইন করা 10 তলা বিল্ডিং এর নির্মাণ কার্যক্রম চলছে। শক্ত ভিত নিয়ে মাথা উঁচু করে ধীরে ধীরে গড়ে উঠছে তা। তাই সময়ে অসময়ে আদিপ মাঝে মধ্যেই নিজের কাজের ফাঁকে বিল্ডিং পরিদর্শন করতে আসে। সবকিছু ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা তারই তদারকি করে, কারণ সেখানে কোনো খামতি থাকলে পরবর্তীতে দোষটা এসে আর্কিটেক্টের উপরই পড়বে। নিজের কাজের দুর্নাম হোক আদিপ সেটা চায় না, তাই তো এত নজরদারি তার। আজও এসেছিল সে বিল্ডিং পরিদর্শন করতে, সাথে এসেছে তার অ্যাসিস্ট্যান্ট নিজাম উদ্দিন। পরিদর্শন শেষে আদিপ সেই এরিয়া থেকে বেরোয়। মুখে কালো মাস্কটা খুলে এগিয়ে যায় মেন রোডের দিকে। এই জায়গাটা বড্ড ধুলোচ্ছন্ন। তাছাড়া বিল্ডিং এর কাজ শুরু হওয়াতে ইট সিমেন্টের উপস্থিতি পরিবেশটাকে করে তুলেছে আরো নাজুক। আদিপ ব্যস্ত পায়ে গাড়ির কাছাকাছি এসে থামে। নিজাম ততক্ষণে ড্রাইভিং সিটে এসে বসে পড়েছে। আদিপ গাড়িতে উঠতে নিলে ফোনের আওয়াজে থেমে যায়। ইশারায় নিজামকে অপেক্ষা করতে বলে। ফোন নিয়ে খানিক সামনে এগোয় সে। স্ক্রিনে জলজল করছে সোহানের নাম্বার। এই সময় সোহান কেন কল দিল বুঝে পাচ্ছে না আদিপ। কপাল কুঁচকে ফোন রিসিভ করলো সে। হ্যাঁ বল। তুই বেজে? না, কি হয়েছে? সোহান প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করলো। পরক্ষণে চিন্তিত কণ্ঠে বলে উঠল, একটা কাহিনী ঘটে গেছে ভাই। আজ অফিসে একটা কাজের উদ্দেশ্যে ধানমন্ডিতে গিয়েছিলাম, বুঝলি। ভার্সিটি রোড দিয়ে যাওয়ার সময় তোর বোনের দেখা পেলাম। মৌ একা ছিল, খুব ভয় পাচ্ছিল মেয়েটা তখন। পরে আমাকে সোহানকে মাঝপথে থামিয়ে আদিপ উদ্গিন্ন স্বরে বলে, ভয় পাচ্ছিল মানে? কি হয়েছে ওর? একটা অচেনা লোক নাকি তাকে ফলো করছিল। শালাকে খুঁজলাম, দুও পেলাম না। পেলে খবর করে ছাড়তাম অহনস্টার। মেয়েদের ডিস্টার্ব করার শখ মিটিয়ে দিতাম জীবনের জন্য। আদিপ মুহূর্তেই অস্থির হয়।
তার বোনগুলো বাড়িতে ছটফট আচরণ করলেও বাড়ির বাইরে বেশ ভীতু, এটা তার জানা। মেয়েটা হয়তো ভয়ে কেঁদে অস্থির। আদিব সাথে সাথে প্রশ্ন করলো, কেঁদেছে নাকি? বাসায় পৌঁছে দিসনি? হ্যাঁ, মেয়েটা ভয় পেয়েছে বেশ, পৌঁছে দিয়েছে। এই মাত্র বের হলাম তোদের বাসা থেকে, টেনশন নিস না। এই ব্যাপারে বাসায় জানিয়েছিস? না। আদিব প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে স্বর্গোক্তি করলো। এই প্রথম বুদ্ধিমানের মতো কাজ করলে। আমার ফ্যামিলিকে এই ব্যাপারে জানালে ওরা তখন আমাকে পাগল করে দিত। আর দুশ্চিন্তা তো আছে। আমি সবসময় বুদ্ধিমানের মতোই কাজ করি, আদিব হালকা হাসলেও গম গম স্বরে বলল, হ্যাঁ জানি, ভালো করে। ফোন রাখ। সোহান হঠাৎ তাড়াহুড়ো করে বলে উঠল, কল কাটিস না, একটা কথা শোন। বল। সোহান খানিক সময় নিলে কথাটা বলতে, রয়ে শোয়ে বেশ খানিক পর আওড়ালো, আম্মুর কাজ জানিস? তোর বোন ময়ের সাথে আমার বিয়ের কথা ভাবছে। আর খালামণি নাকি বুদ্ধি দিয়েছে তাকে এই ব্যাপারে। আর আজ সকালেই আমাকে জানালো। আদিব অবাক হলেও তা প্রকাশ করলো না, বরং কিছুক্ষণ পর দুষ্টু স্বরে জানালো, রাজি হয়ে যা, সমস্যা কি? আমার ভাই থেকে বঞ্জামি হয়ে যাবে, এটা তো ভালো। তাছাড়া আজ নায়কের ন্যায় যেভাবে বাঁচালে আমার বোনকে, ব্যাপারটা তো একদম সিনেমাটিক হয়ে গেল। সোহান দ্বিধান্নে স্বরে জবাব রাখলো। তুইও মজা নিচ্ছিস আমার সাথে? আদিব ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, যেটা ভাবিস। যাই হোক, রাখছি, এই ব্যাপারে পরে কথা হবে। আদিব কল কাটলে সোহান শূন্য দৃষ্টিতে খানিক আনমনা হয়ে রয়। তার মা তাকে বিয়ে করাতে বড্ড ব্যাকুল। একাকী বাসায় থাকে, সময় কাটাতে একজন সঙ্গীর প্রয়োজন। তার সঙ্গীর খোঁজই তার মা বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে। যতই হোক, সন্তান তো তার একটাই, অথচ সে বিয়ে থেকে দূরে সরে থাকতে পছন্দ করে। চাকরি নিয়েছে, বেশি দিন হয়নি। বিয়ে তো করতই, কিন্তু তার মায়ের যেন তর সয় না। ময়ের কথা বলাতে সোহানের নিজেও আজ একটু অন্যরকম লাগছে। সকালে কথাটাকে এক প্রকার উড়িয়ে দিলেও বর্তমানে মেয়েটার অশ্রু সজল চোখ দুটো বারবার চোখে ভাসছে। কেমন অন্যরকম দুর্বলতা অনুভব করছে অন্তরে। তাহলে কি তার মায়ের কথায় সায় জানাবে সে? গোলাপি শাড়ি পরিহিত এক শুভ্র কন্যা সেজে বসে আছে আদ্রিতা। মুখে লেপ্টে তার ঝরঝরে হাসি, প্রাণোচ্ছল হাসিতে ভাই বোনদের সঙ্গে গল্প গুজবে মত্ত সে। আজ বর্ষা নেই, নিজের বাড়িতে চলে গেছে সকালে। এদিকে মৌয়ের মনটাও খারাপ ছিল, তাই তার মন ভালো করতে বাকি দুই বোন বিভিন্নভাবে চেষ্টা করে গেছে শুধু। তারই পরিপ্রেক্ষিতে শাড়ি পরার সিদ্ধান্ত নেয় তারা। মৌমি আদ্রিতা শাড়ি পরে মৌকে জোর করে পরিয়ে দেয়, তারপর সাজুগুজু করে ছবি তুলে ক্ষান্ত হয়। মৌয়ের এখন মন কিঞ্চিত ভালো হয়েছে। সন্ধ্যার পর গা থেকে শাড়ি ছাড়িয়ে মৌমি দুজনেই আদ্রিতার রুমে শুয়ে এখন গল্প করছে। আদ্রিতা নীরব শ্রোতা হয়ে তা কেবল শুনে যাচ্ছে। তখনই হঠাৎ দরজায় টোকা পড়ে। আদ্রিতা সচকিত হয়ে দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলতে দৃশ্যমান হয় আদিবের শক্ত অবয়ব। আদ্রিতা চমকায়, হকচকিয়ে তাকায়। সে এখনো গা থেকে শাড়িটা খোলেনি, ভেবেছিল আদিব আসার পূর্বেই খুলে নিবে, নয়তো লোকটা অন্য ঘর থেকে কি সব উল্টাপাল্টা কথা বলে, যা আদ্রিতাকে লজ্জায় একদম নাজেহাল করে ছাড়ে। কিন্তু হুট করে আদিব এভাবে অসময়ে এসে যাবে তা বোঝা দুঃসাধ্য ছিল। তার তো আরো পরে আসার কথা ছিল। আদিব এক দৃষ্টিতে তার পানে চেয়ে আছে। আদিবের এহেন গভীর চাহনিতে কবলে পড়ে আদ্রিতা ভিমড়ি খেয়ে মাথা নোয়ায়, মিনমিন স্বরে বলে, কিছু বলবেন? আদিব ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে এখনো। মেয়েটাকে শাড়িতে যেন একটু বেশি আকর্ষণীয় লাগে। তার উপর মুখে সাজের প্রলেপ, লিপস্টিক দেওয়া গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দুটো চুম্বনের ন্যায় তাকে কাছে টানছে যেন। তার বউয়ের এরূপ বিধ্বংসী রূপ একদম সহ্য হয় না। প্রণয় দহনে জ্বলে পুড়ে অঙ্গার হয় সে, অথচ মেয়েটা বোঝে না। এক এক রূপে তার সামনে এসে বড্ড জ্বালাতন করে তাকে। এবার নিজের অনুভূতি সামলে আদিব এদিকে ওদিকে দৃষ্টি ঘোরায়। খানিক সময় নিয়ে ধাতস্থ হয়ে প্রশ্ন করে, মৌ তোর রুমে? আদ্রিতা উপর নিচ মাথা নাড়ায়। ওই তো ভেতরে আসুন। ভাইয়ের আওয়াজ পেয়ে দুই বোন শোয়া থেকে উঠে বসে। খানিক পরই দরজা ঠেলে আদিব উপস্থিত হয় সেখানে। এগিয়ে যায় বিছানার দিকে। আদ্রিতাও পিছু পিছু এসে আদিবের পাশে দাঁড়ায়। আদিব রুমের অভ্যন্তরে ঢুকে সরাসরি মৌয়ের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ে, ছেলেটা কবে থেকে তোকে ফলো করছিল? মৌ মুখটা মলিন করে উত্তর দেয়,
জানি ভাইয়া, আজই নজরে এলো। আদিব তদ্দ শ্বাস ছেড়ে কপালে আঙুল ঘষে। সে মনে মনে ধারণা করেছে লোকটা হয়তো অনেকদিন ধরেই ফলো করছিল মৌকে, আজ একা পেয়ে পিছু নিয়েছিল। আদিব অলরেডি লোক লাগিয়েছে, শীঘ্রই খবর আসবে তার নিকট, তখনই সেটাকে আচ্ছা মতো ধোলাই দেওয়া যাবে। ভেতর ভেতরে চিন্তিত হলেও আদিব বাহিরে থেকে শান্ত রয়। হঠাৎ বন্ধের উদ্দেশ্যে কঠোর স্বরে বলে, আজকের পর তোদের একা যেন কোথাও না দেখে আমি। কোথাও যেতে চাইলে ড্রাইভার মামাকে নিয়ে যাবে, বুঝছিস? যাই হোক, চিন্তা করিস না, আমি আছি, দেখছি ব্যাপারটা। মৌমি মাথা নাড়ালো। আদিব এবার তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতা চেয়েই ছিল তার দিকে। সে তাকাতেই চোখাচোখি হলো। মুহূর্তের মধ্যে দৃষ্টি নিচু করলো আদ্রিতা। মৌমি তাদের দৃষ্টি বিনিময় দেখে কিছু একটা বুঝে রুম থেকে মিটমিটিয়ে হেসে বিনা শব্দে বেরিয়ে গেল। দরজাটাও চাপিয়ে গেল চাপার আগে। ওরা যেতেই আদ্রিতা জড়সড় হলো আরো। আদিব ঠোঁটে হাসি ঝুলিয়ে তার লাজুক বউয়ের পানে যায়। পরক্ষণে পেছনে থাকা আলতো হাতে তাকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠাকায়। অমনি আদ্রিতার কম্পন শুরু হয়, হৃদয় স্পন্দন জোরালো হয়। আদিব তার হাত দুটো আদ্রিতার উদরের উপর আবদ্ধ রেখে হালকা আওয়াজে বলে, আমাকে মারতে চাইছিস? শাড়ির প্রতি কি বলেছিল? হ্যাঁ? আদ্রিতা শুকনো ঢোক গিলে চক্ষু পাট বন্ধ করে ধীরে জানায়, আপনার জন্য তো পড়িনি, আমার ইচ্ছেতে পড়েছি। আপনি না দেখতে চাইলে চোখ বন্ধ করে রাখুন। আদিব হক চকায়। মুহূর্তের মধ্যে সশব্দে হেসে ওঠে, আবার ক্ষণিকের হাসি থামিয়ে কানে ফিসফিসিয়ে জানায়, এখন নিজের ইচ্ছেতে পড়লেও পরবর্তীতে আমার জন্য পড়তে হবে চান, তখন কোনো ছাড় দেওয়া যাবে না। তীব্র জ্বালাতনে অস্থির করে তুলবে তোমার স্বামী। এরূপ নির্লজ্জ বাণী শুনে আদ্রিতার লজ্জায় মিয়ে যায়, সংকুচিত হয়ে আসে সরে। গাত্র মাঝে এক অজানা অনুভূতির সঞ্চার ঘটে। আদিব নামক গম্ভীর পুরুষ ধীরে ধীরে যেন নিজের আসল রূপ দেখাচ্ছে। অফিস থেকে ফিরে ফ্রেশ অবধি হলো না, অথচ এখানে এসে নির্লজ্জ বাণী আউড়ে যাচ্ছে। অসভ্য লজ্জাহীন পুরুষ। আদিবের হঠাৎ স্পর্শে পুনরায় চোখ বুঝে ফেলে আদ্রিতা। আদিবের হাত দুটো সজোরে আঁকড়ে ধরে শক্ত করে। কাঁধের ভাঁজে আদিবের ঠোঁট ওষ্ঠছোঁয়া অনুভব করলে লাজে মুচড়া যায় সে। এক অন্যরকম অনুভূতির পিষ্টনে জমে স্থির রয়। কালো কুচকুচে গগন, মৃদু মন্দ বাতাস বইছে। আশেপাশে জনমানব শূন্য ঠান্ডার মৌসুমে এমন শীতল হাওয়া যেন একদম গায়ের চামড়া ভেদ করে সুরসুর করে ঢুকে যাচ্ছে। তাতে গা কুকড়ে উঠছে ক্ষণে ক্ষণে। আদিব গরম কাপড় পরিহিত, তবুও যেন শীতের প্রকোপে থেকে বাঁচতে পারছে না। একটা মাস চোখের পলকে নিমিষে যেন কেটে গেছে। চট্টগ্রামের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ছে আদিব। এই হাড় কাঁপানো শীতকে এক প্রকার উপেক্ষা করে সে রাতে রওনা দিয়েছে। মূল কারণ কর্মভার। চট্টগ্রামে তার ডিজাইন করা একটা বিল্ডিং গড়ে উঠছে। এতদিন ফোনে দিক নির্দেশনা দিলেও এবার স্বচক্ষে দেখার উদ্দেশ্যে যাচ্ছে ওখানে। পরিদর্শন কার্য সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে তবেই ফিরে আসবে ঢাকায়। সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট নিজামুদ্দিনও এসেছেন, ড্রাইভ করছেন এখন তিনি। আদিব পেছনে বসেছিল, চোখ দুটো বন্ধ। সেই বন্ধ চোখে বারবার ভেসে উঠছে প্রেয়সীর অবয়ব। আসার সময় তার মায়া কারা চাহনি, শত না বলা কথা বলতে চাওয়া প্রবণতা আদিবকে এক প্রকার ব্যাকুল করে দিচ্ছে। এই মুহূর্তে নিজের বাহু ডোরে আবদ্ধ রেখে প্রিয়তমাকে আদরে আশ্বাস দিতে মন চাচ্ছে। ও নিশ্চয়ই কাঁদছে। আসার সময় বড্ড তাড়াহুড়া করায় যে তাকে ঠিকমতো বিদায় দিতে পারেনি সে। কপালে আদরে ছোঁয়া দিয়ে বলা হয়নি, আমি জলদি ফিরে আসব। প্রলম্বিত শ্বাস ছেড়ে চোখ খুলে আদিব। মেয়েটার কান্নারত ফুলও দুটো লাল গাল স্মরণে এলে আনমনে হাসে। অতঃপর গলা ঝেড়ে নিজের অ্যাসিস্ট্যান্টের উদ্দেশ্যে বলে, গাড়ি থামান, আমি ড্রাইভ করছি। নিজামুদ্দিন সচকিত হয়ে সহাস্য মুখে বলে, আরে না স্যার, আপনার কষ্ট করতে হবে না, আমি পারবো, আপনি বরং ঘুমান একটু। আদিব যেন শুনল না সেই মানা করার নির্দেশে সমেত বলল, এখন অনেকটা পথ বাকি আছে, আপনি গাড়ি থামান, হেলি করবেন না। আদিবের নির্দেশে বাধ্য হয়ে গাড়ি থামালেন তিনি। আদিব নড়ে চড়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। গভীর রাত, নিস্তব্ধ রজনীতে আশেপাশে মানুষজনের
চিহ্নটাও নেই। হুটহাট দু একটা গাড়িও অতিক্রম করে যাচ্ছে তাদের। জায়গাটা সুবিধার ঠেকলো না আদিবের, মনে অন্য কিছুর আভাস পাচ্ছে। চারিদিকে কেমন জঙ্গলে ঘেরা। অসৎ লোকগুলো রাতের আধারে এখানটাতে আস্তানা গাড়ে, তা আদিবের জানা। আদিব আর দেরি করতে চাইল না। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসতে নিবে, তখনই পেছন থেকে বাধাগ্রস্ত হলো সে। আদিব চমকে পেছনে তাকালো। নিজের ভাবনায় এত জলদি ফলে যাওয়ার খানিকটা ভরকালো সে, তবে তার মুখাভঙ্গি দেখে তা বোঝার উপায় নেই। নিমিষেই এক ডাকাত দল ঘেরাও করে ফেললো তাকে। সদ্য গাড়ি থেকে নামা নিজাম উদ্দিনও দৃশ্য দেখে স্যার বলে চেঁচিয়ে উঠল। তা দেখে ডাকাত দলের এক সদস্য তার ঘাড় ধরে ঝাঁকি দিয়ে বলল, চুপ থাক খালা, নইলে কল্লা ফালামু। আদিব চোখ ঘুরিয়ে দেখতে পেল তাদের হাতে ধারালো অস্ত্র। এক কোপ দিলেই জীবন শেষ। চাইলেই ওদের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ধারালো অস্ত্রের সামনে খালি হাতে টিকে থাকা কঠিন। তাই সে তর্কে না জড়ানোর সিদ্ধান্তই নিল। সাথে আরও নিজামুদ্দিন আছেন। ওনার কিছু হয়ে গেলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না কখনো। আদিবের ভাবনার মাঝে ডাকাত সর্দার কর্কশ গলায় বলে উঠল, যা আছে দে, ওই গাড়িটা চেক কর, তাড়াতাড়ি কর। নিজের লোকদের উদ্দেশ্যে দিয়ে আদিবের বডি সার্চ করা শুরু করলো ডাকাত সর্দার। ওয়ালেট, ঘড়ি, ফোন সব নিয়ে ক্ষান্ত হলো। আদিব রক্তচক্ষু নিক্ষেপ করে চেয়ে রইল ওদের দিকে। ওরা গাড়ি সার্চ করে কিছু না পেয়ে বাইরে এলো। আদিবের মানিব্যাগ থেকে 50,000 ক্যাশ পেয়েও সন্তুষ্ট হলো না যেন। আরও জেরা করার উদ্দেশ্যে পুনরায় আদিবের সামনে এলে হঠাৎই থেমে যেতে হলো তাদের, কারণ তখন দূর থেকে ভেসে আসছে বুটের আওয়াজ। বাঁশিতে ফুঁক দিয়ে এদিকেই এগিয়ে আসছে মনে হচ্ছে। ডাকাত দল পালাতে তৎপর হলো তৎক্ষণাৎ। ততক্ষণে পুলিশের একটা ফোর্স এসে হাজির হলো সেখানে। তাদের পালানোর আগে খপ করে ধরলো সবটাকে। তাদের নিজেদের জিম্মায় রেখে আদিব ও নিজামের থেকে নেওয়া জিনিসপত্রগুলো ফেরত দিল। আদিব বিস্ময়াভূত পুলিশকে কে খবর দিল এ সময় তার বুঝে আসছে না। তার প্রশ্নে একজন পুলিশ জানালো পাশেই একটা বাড়িতে ডাকাতি হয়েছে কিছু ঘন্টা আগে। সেখানকার একজন ফোন দিয়ে এখানকার ঘটনাটা জানিয়েছে। খবর পেয়েই তারা ছুটে এসেছে এবং ডাকাতদের আস্তানা খুঁজে বের করার জন্য এই এরিয়াতে গা ঢাকা দিয়েছিল এতক্ষণ। আদিব আলতো হাসলো। পুলিশ তার সঙ্গে হাত মিলিয়ে ডাকাত দলকে এক প্রকার টেনে হিঁচড়ে গাড়িতে তুলল। মুহূর্তে গাড়ি নিয়ে অদৃশ্য হলে আদিব তব্দ শ্বাস ছাড়ল। নিজামকে এক পলক দেখে নিয়ে শান্ত গলায় বলল, গাড়িতে বসুন, এ জায়গায় গাড়ি থামানোটা উচিত হয়নি। নিজাম মাথা নেড়ে তৎক্ষণাৎ গাড়িতে উঠে বসলে আদিবও তার দেরি করলো না। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল দ্রুত। মাথা নেড়ে মনে মনে আওড়ালো, একটা ভুল কাজ হয়ে গেল। ধাত, আল্লাহ রহমত ছিল বলেই আজ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেল। ক্লাসরুম থেকে সবে বেরিয়েছে আদ্রিতা, সঙ্গে দিভাও আছে তার। ধীর গতিতে হাঁটছে দুজন। আর কিছুদিন পরেই তাদের সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম শুরু হবে। অথচ পড়ায় মন বসছে না দিবার। নানান চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু। তবে আদ্রিতা সব সময়ের মতো মনোযোগী এখনো পড়াশোনায়। হাঁটতে হাঁটতে ভার্সিটির মাঠের এক কোণে এসে দাঁড়িয়ে সে আদ্রিতার হাত চেপে ধরল। চিন্তিত স্বরে বলল, পড়ায় মন বসছে না, কি করি বলতো? আদ্রিতা ভুরু সরু করে তাকালো। কাটকাটে ভঙ্গিমায় বলল, মন বসছে না কেন সেটা বল, কার কথা ভাবছিস এত? দিবা মুখ ফুলালো, আনমনে বলে উঠল, আদি ভাইয়ের বন্ধু বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে কিনা সেটা নিয়েই যত ভাবনা। পরীক্ষার আগে বিয়ে হয়ে গেলে। দিবার কথা শুনে আদ্রিতা খিলখিলিয়ে হাসলে। এবার হাস্যরত অবস্থায় বলল, তাহির ভাইয়াকে জানাতে হচ্ছে ব্যাপারটা। তার প্রেমিকার বিয়ের চিন্তায় এখনই ঘুম, খাওয়া, পড়া সব উধাও। দিবা রুষ্ট মুখে আদ্রিতার পিঠে চাপড় দিয়ে জানালো, ওই লোকের প্রেমিকা কবে হলাম আমি? ভুলভাল কথা বলিস না, বেশি বাড়াবাড়ি করলে তোর জামাইকেও জানিয়ে দেবো তোর কাহিনী। বিস্ময়ভূত হয়ে উত্তর দিল আদ্রিতা, আমার কাহিনী মানে? দিবা দাঁত কেলিয়ে হেসে বলল, বোঝো না কি কাহিনী? জামাইয়ের চিন্তায় তো অস্থির ছিলি কিছুক্ষণ আগেও। ফোন কেন ধরছে না তা নিয়ে ঘ্যান ঘ্যান করলি কতক্ষণ। জামাইয়ের বিরহে তোর পরাণ যে ওষ্ঠাগত, তাই জানাবো ভাইয়াকে। আদ্রিতা চোখ গরম করে জবাব দিল, যত সব ফালতু কথা। ওই নিষ্ঠুর লোকের জন্য আমি একদম চিন্তা করি না।
দিবা মিটমিট হেসে জানালো। কিন্তু তোর মন বলছে অন্য কথা। আদ্রিতা পুনরায় মুখ খুলতে নিলে ফোনের আওয়াজ পেয়ে থেমে যায়। ব্যাগ থেকে ফোন বের করে চোখের সামনে ধরলো সে। ফোনের স্ক্রিনে আদিপের নামটা জলজল করছে। আদ্রিতা ঢোক গিলে বান্ধবীর দিকে তাকালো। দিবা মিটমিটিয়ে হেসে জানালো, কল রিসিভ কর, আমি ঝালমুড়ি নিয়ে আসছি, এখানেই থাক। আদ্রিতা মাথা নাড়ালে দিবা ঝালমুড়ি কিনতে চলে যায়। আদ্রিতা বান্ধবীর দিক থেকে দৃষ্টি ফিরিয়ে কলটা রিসিভ করে কানে চাপে। কথা না বলে চুপচাপ থাকলে ওপাশ থেকে শোনা যায় আদিবের মোলায়েম স্বর। কি করছে আমার অদ্রি? এমন আদরের স্বর শুনে আদ্রিতা লাজুক হাসে, কিন্তু তা বুঝতে না দিয়ে অভিমানী স্বরে বলে, তা জেনে আপনার কি লাভ? কল দিলে তো ধরেন না। আদিব মৃদু হাসলো। রাতে যে কি বাজে পরিস্থিতিতে পড়েছিল সে, তা জানলে এই মেয়ে নির্ঘাত জ্ঞান হারাবে। সে মনে মনে ভেবে নিয়েছে এই ঘটনাটা কাউকে জানাবে না। কিছু যখন হয়নি তাহলে জানিয়ে তাদের দুশ্চিন্তা বাড়িয়ে লাভ কি। তব্দ শ্বাস ছেড়ে আদিব জবাব রাখলো, অভিমান করো না বউ, খুব বিজি ছিলাম। সারাটা জার্নি করে বিশ্রাম অব্দি নেইনি, সোজা কাজে লেগেছিলাম। আদ্রিতার মন ভার হলো। লোকটার প্রতি মায়া জর্জরিত হলো অন্তর। হালকা আওয়াজে শুধালো, খেয়েছেন? আমার টেনশন হচ্ছিল ঠিকমতো পৌঁছেছেন কিনা, তা জানার জন্যই কল দিচ্ছিলাম বারবার। কোথায় এখন আপনি? খাওয়া হয়েছে, আমি গাড়িতে এখন হোটেলে ফিরছি, সেখানেই বিশ্রাম নেব। চিন্তা করার দরকার নেই। ক্লাস ছিল আজ। এইমাত্র শেষ হলো। বাসে চলেছে তাহলে, ড্রাইভার মামা এসছে। আদ্রিতা মিনমিন স্বরে বলল, আপনি হোটেলে গিয়ে রেস্ট নিন, আমি একটু পর যাব বাসায়। আই মিস ইউ। আদ্রিতার মুখে লাজের আভা ছড়ালো মুহূর্তেই। ঠোঁট মিষ্টি হাসি লেগে রইল। জবাবে সে কিছু না বললেও আদিব চুপ রইল। খানিক বাদে আদ্রিতা নিভু স্বরে শুধালো, কবে আসবেন? প্রাণ প্রফুল্ল কর হাসিতে এবার মত্ত হলো আদিব। বউয়ের লাজুক মুখটা হঠাৎ বন্ধ চোখের পর্দায় ভেসে উঠলে আলতো হেসে জানালো, আগামীকাল ফিরছি জান, তখন মিস করে সুযোগ অব্দি দিব না। সন্ধ্যার পর জমজমাট অবস্থা থাকে আদিবদের দোতলা বাড়িটাতে। বাড়ির বড় ছোট সকলেই ড্রয়িং রুমে তখন আড্ডার আসর জমায়। সাথে বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা থাকে। আজও বাচ্চাদের জন্য পাস্তা আর সিঙ্গারা বানানো হয়েছে। খেয়ে দিয়ে তারপর নিজ রুমে তারা পড়তে যাবে। বাড়ির কর্তারাও আজ জলদি ফিরছেন। চায়ের কাপ থেকে হাতে নিয়ে সোফায় আসন গেড়েছেন তিন ভাই। শোর গল্প চলছে তাদের মধ্যে। আদ্রিতা, মৌ, মৌমি, বর্ষা, মাহিম ও আরাফ বাবা চাচাদের পাশে বসে গরম গরম সিঙ্গারা মুখে পড়ছে। মাঝে মধ্যে টুকটাক আলাপ করছে নিজেদের মধ্যে। আদিব ছাড়া সকলেই আজ উপস্থিত বাড়িতে। রান্নাঘর ছেড়ে আফসানা এসবই ড্রয়িং রুমে পা রাখলেন। তখনই বাসার কলিং বেল বেজে উঠলে তিনি ছুটতে যান সেদিকে। দরজা খুলতেই নিজের বোন জামাই ও ভাগ্নিকে দেখে কিঞ্চিত অবাক হন। পরক্ষণে কিছু একটা বুঝে ঠোঁট এলিয়ে হেসে ভেতরে আসার অনুরোধ করেন। তাদেরকে অসময়ে একসঙ্গে এখানে দেখে বসার ঘরের প্রত্যেকে অবাক হয় বেশ, কারণ সকলেরই কম বেশি জানা সোহানের বাবা খুব বেশি দরকার ছাড়া আত্মীয়দের বাসায় যান না। ভীষণ কর্মব্যস্ত মানুষ তিনি। তবে আজ হুট করে সেই কর্মব্যস্ত মানুষটা কি উদ্দেশ্যে এলো? কোনো দরকার এসেছে, কিন্তু সেটা কি? ঠোঁট ঘেঁষে ছুটছে হাসির ফোয়ারা। প্রফুল্লিত হয়ে চকচকে চোখে আফসানা সোহানকে দেখে যাচ্ছেন বারবার। বিয়ের আলাপ ওঠানোর 1 মাস কেটে গেলেও সোহানকেও এই বিষয়ে কখনো জোর করা হয়নি। সে মূলত ভাবনা চিন্তা করার সময় চেয়েছিল তার মায়ের নিকট। সেই অফুরন্ত সময়টাও তাকে দেওয়া হয়েছে। কিন্তু আজ যে হুট করে এভাবে রাজি হয়ে যাবে, বাবা মার সমেত চলে আসবে ছেলেটা, তা স্বয়ং আফসানাও জানতেন না। তার বোন এ ব্যাপারে তাকে কিছুই বলেনি। এক চমকপ্রদ ঘটনায় সূত্রপাত ঘটাতে না জানিয়ে এই সন্ধ্যাবেলায় তারা হাজির হয়েছেন তাদের বাসায়। তবে ভালোই হলো, তিনি ভীষণ খুশি সোহানের রাজি হওয়াতে। তার বোন নিজের ছেলেকে বিয়ে করানোর আফসোস এবার দূরীভূত হবে মনে হচ্ছে। আফসানা ঠোপ টিপে হাসলেন। সকলেই নাস্তা করছে এখন। মেহমানদের দেখে তখন আদ্রিতা সহ বাকি ভাই বোনেরা সোফা ছেড়ে জায়গা দিয়েছিল তাদের। তৎক্ষণাৎ নিজেদের রুমে ফিরে যেতে নিলে আফিয়া তাদের বাধা দেন। মৌকে নিজের পাশে বসিয়ে বাকিদের বসার নির্দেশ দেন।
মৌ হতভম্ব হয়ে বোনদের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে একটু পর পর। পরিস্থিতি কিছুই বুঝে আসছে না তাদের। কি ঘটতে চলেছে এখানে তা কারোই আন্দাজ নেই। মৌমি কিছু ঠাহর করতে না পেরে কনুই দিয়ে বারবার গোতাচ্ছে আদ্রিতাকে। চক্ষু গরম করে আদ্রিতা ইশারায় তাকে চুপ থাকতে বলছে কেবল, কিন্তু সে এখনো উসখুস করেই যাচ্ছে। সুহান এসে থেকে ভদ্র ছেলের ন্যায় সোফায় বসে আছে, নজর তার ঝুঁকানো। গরম চায়ের কাপে চুমুক দিয়ে খানিক পর পর সোহানের বাবা দীর্ঘক্ষণ পর এবার নিজেকে কিছুটা ধাতস্থ করে নিলেন। স্বীয় স্ত্রীর দিকে একবার চেয়েও অতঃপর আশিক রহমানের দিকে স্থির রেখে সরাসরি বললেন, আমার ছেলের জন্য আপনার বড় মেয়ে মৌয়ের হাত চাইতে এসেছি ভাই। আমি ব্যস্ত মানুষ, জানেনই তো। ছেলের মায়ের নাকি খুব পছন্দ ছিল মৌকে। আজ ছেলেও রাজি হওয়াতে আর বাসায় বসে রইলাম না, চলে এলাম আপনাদের কাছে প্রস্তাব নিয়ে। এখন আপনাদের সিদ্ধান্ত জানতে চাই। বসার ঘরের সকলেই চরম বিস্মিত হলো হঠাৎ বিয়ের প্রস্তাব শুনে। মৌ চমকিত নয়নে বড় এক ঢোক গিলে মাথা নোয়ালো তৎক্ষণাৎ। যা সে কোশমিন কালেও ভাবেনি তাই ঘটতে চলেছে তার জীবনে। সোহানকে নিয়ে তার মনে কোনো অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়নি কখনো। সর্বদা ভাইয়ের মতোই দেখে এসেছে তাকে। তবে আজ কি শুনলো সোহান বিয়েতে রাজি। বুকের ভেতরটা ধরফর করছে তার। অদ্ভুত অনুভূতির তাড়নায় কম্পিত হচ্ছে হৃদয়। আর চোখে সোহানের দিকে একবার তাকালো মৌ। সোহান নির্বিকার, স্বাভাবিক মুখাভঙ্গি তার, যেন বিশেষ কিছু বলা হয়নি এই মুহূর্তে। সোহান স্বাভাবিক থাকলেও অস্বাভাবিক তার বাবা চাচারা, তারা হয়তো এমন কিছু ভাবেননি। এক একজন বিস্ময়ে চোয়াল ঝুলিয়ে চেয়ে আছেন সোহানের বাবার দিকে। মৌ ফের মাথা নোয়ালে শুনতে পায় তার বড় চাচুর কৌতূহলে ঘেরা গলার স্বর, আফিয়া, তোমার মৌকে পছন্দ? কই আগে তো বলনি। আফিয়া সুযোগ পেয়ে নড়ে চড়ে বসেন, মৃদু হাস্য কোমল স্বরে বলে চলেন, সোহানের বিয়ের জন্য অনেক দিন ধরে মেয়ে খুঁজছিলাম, সেটা তো আপনি জানেন দুলাভাই, কিন্তু ভালো কাউকে পাচ্ছিলাম না। আর ছেলেও জেদ ধরেছিল বিয়ে করবে না এখনই। আপনাদের বাড়ির মেয়েকে আমার আগে থেকেই পছন্দ ছিল, কিন্তু আপনারা কিভাবে নিবেন বিষয়টা তা ভেবেই বলা হয়নি। কিন্তু আপা ভরসা দিল হঠাৎ, আর ছেলেটাও রাজি হলো। এবার অন্তত আপনারা ফিরিয়ে দিবেন না? আফিয়ার কথা শুনে তিন ভাই খানিক ধাতস্থ হলো যেন। সোহান ছেলে হিসেবে ভালো, বাবার মতো কর্মঠ, এটা তারা প্রত্যেকেই জানেন। তাদের মেয়ের জন্য একদম উপযুক্ত সোহান। এমন উপযুক্ত চেনা জানা ভালো পরিবারের পাত্রকে প্রত্যাখ্যান করা ঠিক হবে না। তবু মনের কোনো এক কোনায় যেন তাদের দোনামোনা ভাব, সেটা রেশ ধরেই আশিক রহমান মুখ খুললেন এবার। মেয়েটার অনার্স শেষ হয়নি, এখনই বিয়ের কথা ভাবছিলাম না। তার উপর আদিবের বিয়ে হলো কিছুদিন আগে, আর এখন। সোহানের বাবা তড়িৎ জবাব করলেন, মেয়ের অনার্স শেষ হোক, তারপর না হয় বিয়েটা হবে। এখন সবকিছু ঠিকঠাক থাকলো, কি বলেন? তিন ভাই দৃষ্টি বিনিময় করলো কিছুক্ষণ। এই প্রস্তাবটা জুৎসই মনে হলো তাদের নিকট। খানিক নিজেদের মধ্যে চুপিসারে মত বিনিময় করে মতামত দিলেন তারা। এই প্রস্তাবে তাদের কোনো আপত্তি নেই। আফসানা তা শুনে তৃপ্তির হাসিতে মৌয়ের পাশে গিয়ে বসলেন। আফিয়াও আর দেরি না করে নিজের সঙ্গে আনা হীরের আংটিটা প্রফুল্ল মনে মৌয়ের আঙ্গুলে পরিয়ে দিলেন। ঠোঁট এলিয়ে হেসে জানালেন, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। মৌ নিভু নিভু দৃষ্টিতে চেয়ে আছে। এই মুহূর্তে যা হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পাশ থেকে তার কাজিনরা আনন্দ ধ্বনি করছে, অথচ সেদিকে একদম মন নেই মেয়েটার। আনমনা হয়ে চক্ষু দৃষ্টি সুহানের দিকে ফেলে। মৌ চমকায়, লোকটা তার দিকেই এক ধ্যানে চেয়ে আছে, একটু পলক পড়ছে না। ভিমরি খেয়ে তৎক্ষণাৎ চোখ সরালেও মনের অস্থিরতা দূর হয় না মৌ নামক রমণীর, বরং তা ক্রমশ বেড়ে চলে। দুদিন পর রাত ঠিক 10টায় আদিব চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে। ধানমন্ডিতে পৌঁছেই সে বাসার পথ না ধরে সেই চিরচেনা লেকের পাড়ে এসে উপস্থিত হয়েছে, কারণ সেখানে তার বন্ধুমহল অপেক্ষা করছে তার জন্য। জরুরি তলব পাঠানো হয়েছে তার কাছে, আর তাদের সেই জরুরি তলবের কারণ কি হতে পারে সেটা আদিবের ভালোভাবেই জানে। তবু দ্বিমত না করে চলে এসেছে তাদের সঙ্গে দেখা করার জন্য। আদিবকে পেয়ে
সকলে হইচই করে উঠল মুহূর্তে। আদিব তাদের পাশের বেঞ্চে বসতে নিয়ে সরু দৃষ্টিতে সবাইকে দেখলো একবার, অতঃপর গমগমে স্বরে প্রশ্ন করলো। ডেকেছিস কেন? রায়ান প্রত্যুত্তর করলো সর্বপ্রথম। চেতিস কেন? আমি যে কত স্যাক্রিফাইস করছি তোদের জন্য, এটা চোখে পড়ে না? তাও রাগ দেখার শালা। নোভারে 7 দিন পর উঠাইয়া নিতে পারতাম, কিন্তু তোদের কাজের জন্য বিয়ের ডেটটা পিছাইছি। বন্ধুদের রেখে বিয়ে করমু এমন স্বার্থপর তো আমি না। এখন রায়ানকে থামিয়ে তাহির কাটকাট ভঙ্গিমায় বলল, চাপাবাজি কম কর। নোভা ভাবি যে তোরে ইদানিং পাত্তা দিতেছে না সেইটা বল, নইলে তোর মতো হারামি জীবনেও আমাদের জন্য বিয়ে পিছাবে না। তাহিরের কথায় রাফি সিফাত দুজনে সশব্দে হেসে উঠলেই ক্ষোভে ফুঁসে উঠল রায়ান। তাহিরকে চক্ষু দিয়ে এক প্রকার ভস্ম করার চিন্তা ভাবনায় এটে চিবিয়ে চিবিয়ে জবাব রাখলো। ফালতু কথা বলবি না তাহিরের বাচ্চা। নোভার সঙ্গে কোনো ঝামেলা নেই আমার। মিথ্যে অপবাদ দিবি না, খবরদার। দাঁড়া, আমার বউকে এক্ষুনি কল দিচ্ছি, তখন শুনিস ঝামেলা আছে কিনা নেই। মুহূর্তের মধ্যে হাসির রোল পড়ল বন্ধুদের মাঝে। একমাত্র আদিব স্থির দৃষ্টিতে দেখে যাচ্ছে তাদের কাণ্ড কারখানা। রায়ান সত্যি ফোন বের করে কল দিল নোভাকে। বন্ধুদের হাসিকে সে পাত্তা না দিয়ে লাউড স্পিকার অন করলো। সকলেই তখন হাসি থামিয়ে সভ্য ছেলের ন্যায় বসলো। হুট করে কল রিসিভ হলে কিছু বুঝে ওঠার আগে ওপাশ থেকে নোভার রাগের স্বরে শোনা গেল, এই তুমি ফোন দিয়েছো কেন? হ্যাঁ, এখন সন্ধ্যার দিকে না বললাম কাল পরীক্ষা আছে, আমার পড়তে হবে, রাতে কল দিও না। কথা মনে থাকে না কেন? ফোন রাখো এখন, শুধু ডিস্টার্ব করে বিয়াদব লোক। নোভা এক নাগারে কথাগুলো বলে তৎক্ষণাৎ কল কাটলে রায়ান আহম্বক বনে যায়, আর বাকিরা তীব্র হাসিতে ফেটে পড়ে আবারও। আদিবও এ যাত্রায় ঠোঁট চেপে হাসে। রায়ানের গো বেচারা মুখটা দেখার মতো লাগছে এখন। বেচারার মনেই ছিল না তার বউয়ের এই নিষেধাজ্ঞা যদি মনে থাকতো তাহলে এই লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হতো না তার। আধার রাত, নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, বাসার অভ্যন্তর একদম কোলাহলবিহীন শান্ত। কেউ জেগে নেই এখন। তারই যেন জানান দিচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা পর্ব সেরে আদিব বাড়ি ফিরছে রাত 12টায়। বাড়ির কাউকে জানানো হয়নি আজ সে ফিরবে। এতে অবশ্য কোনো অসুবিধা নেই, কারণ বাহির থেকে ডিনার সেরে এসেছে সে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে পুনরায় বন্ধ করে সে ধীর ক্রমে পৌঁছে গেল নিজের রুমের দিকে। যাবার সময় আদ্রিতার রুমের দরজা ফাঁক দেখেও বিশেষ ভাবান্তর ঘটল না তার মধ্যে। রুমে ফিরে ফ্রেশ হওয়ার জন্য সে ওয়াশরুমে ঢুকলো সরাসরি। একেবারে গোসল সেরে বের হলো আদিব। ট্রাউজার টি শার্ট গায়ে জড়িয়ে চুলগুলো মুছে বিছানায় এসে টান টান হয়ে শুয়ে পড়ল। চক্ষু বন্ধ করতে প্রিয়তমার প্রতিচ্ছবি এসে হানা দিল। চক্ষু পর্দায় দৃশ্যমান মেয়েটার মায়াকারা চাহনি অত্যাধিক আকর্ষণীয়, বুকে তোলপাড় তোলে সেই চাহনি। 2 দিন হলো মেয়েটার মুখ দর্শন করা হয় না। সেখানে থাকাকালীন একবার ভিডিও কল দিলেও মেয়েটা লজ্জার কারণে রিসিভ করেনি। এখনো যে মেয়েটা সহজ হতে পারেনি তার সাথে। আদিব আলতো হাসে, চোখ মেলে আচমকা উঠে বসে। তাকে এক পলক দেখার জন্য মনটা হঠাৎ আনচান করছে ভীষণ। তার রুমে ছুটতে চলে যেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। যাবে কি? আদিব যে নিজের প্রতি আজকাল কোনো ভরসা পায় না। যদি অন্য ঘরে চলে গিয়ে ভুল কিছু করে বসে তখন মন বলে সে তো তোর বউ, ভুল কিছু হলে সমস্যা কি? আর পরবর্তীতে সাথে সাথে মস্তিষ্ক তাকে সংকেত দেয়, তুই তোর বাবার আদেশ ভুলে গেলি। মন মস্তিষ্কের এরূপ তাড়নায় আদিব খামোশ হয়, চুপচাপ বসে রয় কিছুক্ষণ। এক সময় মস্তিষ্কের সংকেতকে উপেক্ষা করে মনের ডাকে সাড়া দিয়ে দরজা খুলে আদ্রিতার রুমের দিকে এগিয়ে যায় সে। এক পলক দেখেই চলে আসবে এমনটাই চিন্তা ভাবনা তার। আধো অন্ধকার হয়ে আছে আদ্রিতার কক্ষ। নীলরঙা ডিম লাইটটার আবছা ভাব আলো ছড়াচ্ছে পুরো কামরা জুড়ে। সেই ক্ষণে আলোতে বিছানার ঠিক মধ্যখানে আদ্রিতার দেখা মিলল। মেয়েটা ডান কাত হয়ে কম্বল দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে আছে। আদিক স্মিত হাসে রুমের অভ্যন্তরে প্রবেশ করলো। দরজাটা বন্ধ করতে গিয়েও করলো না, চাপিয়ে রেখে সামনে এগুলো সে। আদ্রিতার ছোট থেকেই মুখ ঢেকে ঘুমানোর অভ্যাস। অন্যদিকে আদিব এভাবে ঘুমাতেই পারে না, দম বন্ধ অনুভব হয় তার। অথচ তার বউটা কত সুন্দর এভাবে আরামে ঘুমোচ্ছে। মেয়েটা
সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়, আজ দরজা কেন খোলা রাখলো তা বুঝে পাচ্ছে না আদিব। ভুল করে হয়তো। সাবধানে পা ফেলে আদিব ডান দিকে এসে ঠিক আদ্রিতার পাশে বসলো। মেয়েটার চোখ ব্যতীত কোনো কিছুই দৃশ্যমান নয়। আচ্ছা আলোয় আদিব সেই বিধ্বংসী বন্ধ চোখের দিকে ধ্যানমগ্ন হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। অতঃপর হাত বাড়িয়ে মেয়েটার এলো চুল ঠিক করে দিল খুব যত্ন নিয়ে। হালকা ঝুঁকে ঠোঁটের তব্দোষ ছোঁয়া দিল মেয়েটা ললাটের মধ্যিখানে। আদ্রিতা এতে কিঞ্চিত নড়ে চড়ে উঠল ঘুমের ঘোরে। কপাল কুঞ্চিত করে মুখ থেকে কম্বলটা সরালো। নিমিষে উন্মুক্ত হলো তার সুশ্রী মুখ। কপালে ভাঁজ ফেলে ঠোঁট দুটো ফুলিয়ে আদুরে ভাবে ঘুমাচ্ছে মেয়েটা। আদিব থমকালো, নজর স্থির হলো প্রেয়সীর আদুরি মুখে। তখনই মনে উকি ঝুঁকি দিল বিভিন্ন নিষিদ্ধ ইচ্ছেরা, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নিল। মনের ডাকে সাড়া দেওয়া যাবে না, একদম না। বিড়বিড় করে সে কথা উচ্চারণ করলো কয়েকবার। তারপর গভীর দম ফেলে আদিব বহু কষ্টে দৃষ্টি সরালো। আশেপাশে একবার চেয়ে নিজেকে খানিক ধাতস্থ করে আদ্রিতার ডান হাতটাও মুঠোয় পুরল সে। মুখ নিচু করে পরপর দুবার চুমু খেল ফর্সা গাল ঠাট্টায়। তারপর আদ্রিতার ঘুমন্ত মুখ পানে চেয়ে খুব ধীর আওয়াজে অসহায় কণ্ঠে সর্বোক্তি করল। প্রেমিকের বুকে আগুন জ্বালিয়ে বড্ড নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে, তাই না? ওকে, ঘুমিয়ে না এখন, কিন্তু সময় আমারও আসবে, তখন তোকে ছাড় দেওয়া হবে না একরত্তি। গভীর প্রণয় অনলে তখন দুজনে মিলে জ্বলে পড়ে নিঃশেষ অবজান। ভোরের কুয়াশা ভেদ করে পূব দিকে সূর্যটা উকে ঝুঁকে দিচ্ছে। তেজবিহীন সূর্য কিরণ ধীর প্রবণের তাহলে গাছের কচি পাতাগুলো দুলছে ক্রমশ। মৃদুমন্দ বাতাসের দরুন শীতের তীব্রতা আরো বহুগুণ বেড়েছে যেন। এই শীতল আবহাওয়ায় কম্বলের ভেতর আবেশ দু চোখ বুজে ঘুম দিতে পারলে হেব্বি লাগতো। কিন্তু ভোরের এমন শান্তির ঘুম সবার কপালে জোটে না। তাহির তার বাবার একমাত্র সন্তান, নিজেদের বিজনেস আছে তাদের। তার বাবাই এত কাল একা হাতে সামলিয়েছে সব। তার অবশ্য কোনো কাজ করতে হয়নি, যখন ইচ্ছা বাউন্ডলের ন্যায় ঘুরেছে। আবার মন চাইলে অফিসে গেছে, নয়তো সারাদিন শুয়ে বসে আরামায়েশ করেছে। তবে দিবাকে বিয়ের কথাটা জানানোর পর তার বাবা পুরোপুরি পোল্টি খেয়েছে। তার ভাষ্যমতে সে নাকি উচ্ছন্নে গেছে, তার কাছে কেউ নাকি মেয়ে দিবে না। যদি দিবাকে বিয়ে করতে হয় তাহলে অফিসে নিয়মিত এসে নিজেকে কর্মঠ হিসেবে প্রমাণ করতে হবে। তাহলেই তিনি ভেবে দেখবেন বিষয়টা। কাজের ক্ষেত্রে সিরিয়াসনেস দেখলে তিনি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন মেয়ের বাড়িতে। তাহির ঠোঁট এলিয়ে হাসে। তার বাবা কোনোদিন এসব কঠোর কথা শোনায়নি তাকে, কিন্তু এখন সুযোগ বুঝে ঠিকই বলে দিল। অবশ্য তিনি তার খারাপের জন্য কিছু বলেনি। কাজের পুরোপুরি ফোকাস করলে ভবিষ্যতে তারই লাভ। অনেক কিছু শেখাও হলো, আর তার বাবার কষ্টটাও কম হলো। তখন তাহির তার বাবার কথাগুলো শুনে খানিক ভরকে গেলেও পরবর্তীতে নিজেকে কর্মঠ হিসেবে প্রমাণিত করার সিদ্ধান্তে অটল রইল, যার ফলস্বরূপ তীব্র শীতকে এক প্রকার উপেক্ষা করে এখন নিয়মিত খুব ভোরে ঘুম থেকে জাগছে সে। সময় মতো অফিসে যাচ্ছে, মনোযোগ হয়েছে নিজের কাজে। আর এই কাজের চাপে এতদিন কল করাই হয়নি দিবাকে। মাঝে মধ্যে শুধু টেক্সট পাঠাতো তাকে। তবে আজ কেন জানি কথা বলতে ইচ্ছা করছে মেয়েটার সঙ্গে। খালি গায়ে বডি স্প্রে ইউজ করে তাহির গায়ে সার জড়ালো। ভেজা চুলগুলো পেছনে ঠেলে ফোনটা হাতে নিল। ব্যালকনির দিকে পা বাড়িয়ে এগিয়ে গেল সেদিকে। শীতের মৌসুমে ঠান্ডা বাতাস শীতকে যেন প্রকট করে তুলেছে। সদ্য গোসল করে আসায় তাহির এই মুহূর্তে দ্বিগুণ ঠান্ডায় কুঁকড়ে উঠল। তবুও সে কোনো কর্মে গা ঝাড়া দিয়ে ডায়াল করলো দিবার নাম্বারে। শূন্য দৃষ্টিতে বাইরে চেয়ে ফোনটা কানে চাপলো। ঠোঁট কামড়ে অপেক্ষা করলো কল রিসিভ হওয়ার। খানিক বাদে কল রিসিভ করলো দিবা, কিন্তু কিছু না বলে চুপ রইল। তাহির আলতো হেসে নীরবতা ভেঙে বলে উঠল, কেমন আছো? দিবা সলজ্জিত কণ্ঠে উত্তর করলো, আলহামদুলিল্লাহ, আপনি? তাহিরের কণ্ঠ এবার একটু অন্যরকম শোনালো। তোমাকে ছাড়া ভালো নেই তো সুইটি, কাজের ভীষণ চাপ। দেখো না, তোমার সঙ্গে এখন দুদণ্ড কথা বলতে পারি না। তবে খুব শীঘ্রই তুমি আমার হবে, প্রস্তুতি নাও।
দিবা আড়ষ্ট হয়ে মাথা নোয়ালো। এত লজ্জা সে কখনো পায়নি। এই লোকটার কথা শুনলেই তার কি যেন হয়ে যায়, ভীষণ লজ্জা লাগে তখন। ফোনের ওপাশ থেকে দিবার প্রতিউত্তর না পেয়ে তাহির আবারও অধিকার বোধ নিয়ে আওড়ালো। খাবারে যেন অনিয়ম না হয়, সামনে তো পরীক্ষা না, ভালো করে পড়বে, ঠিক আছে? আমার বাবা মা বিয়েতে রাজি। এখন রায়নের বিয়ের পরপরই বাবা প্রস্তাব নিয়ে যাবেন তোমাদের বাড়িতে। তুমি নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? দিবা এ যাত্রায় মৃদু স্বরে সম্মতি জানালো। জি। খেয়েছো? হ্যাঁ। তাহলে এখন পড়ো, আমি অফিসে যাচ্ছি, ফ্রি হয়ে কল দিব, ওকে? তাহির আছে, হাসলো সাবধানে কেবল, যাবেন। মনটা ফুরফুরে হলো নিমেষে। মেয়েটা খুব লক্ষ্মী, ভীষণ আদুরে। এমন একটা বউয়েরই তো স্বপ্ন ছিল তার। সৃষ্টিকর্তার রহমতে তাকে পেয়েও গেছে নাগালের মধ্যে। ডাইনিং টেবিলে জুড়ে বিভিন্ন খাবারের সমাহার, সুস্বাদু ঘ্রাণে মৌ মৌ করছে চারপাশ। ব্রেড, জেলি, রুটি, ডিম, পোচ ও সবজির পাশাপাশি কালা ভুনা করা হয়েছে আজ। ইতিমধ্যে বাড়ির অধিকাংশ মানুষের সকালের নাস্তার পর্ব শেষ। পুরুষরা খেয়ে দিয়ে অফিস মুখী হয়েছেন, আর গৃহিণীরা বিশ্রামের উদ্দেশ্যে নিজেদের রুমে এখন। আরাফ স্কুলে, মাহিমও নিজের কলেজে ছুটে গেছে। শুধু বাড়িতে উপস্থিত রয়েছে 4 কন্যা। খুব দেরি করে ঘুম থেকে উঠেছে তারা আজ। ভার্সিটিতে ক্লাস নেই, সেই সুবাদে সবার শেষে ডাইনিংয়ে এসে বসেছে তারা। রুটি সবজি ছেড়ে সর্বপ্রথম কালাভুনায় নজর পড়ল তাদের। সেটাই এখন আয়েশ করে ধীরে সুস্থে খাচ্ছে 4 জন। আদ্রিতা খানিক অন্যমনস্ক, তার মাথায় এখনো গত রাতে দেখা স্বপ্নটা ঘুরপাক খাচ্ছে। আদিব তার নিকট চুপিসার এসেছিল, সম্মোহনের ন্যায় চেয়ে থেকে আলতো করে চুমু খেয়েছিল তার কপালে। আদিবের ছোঁয়ায় ঘুমের ঘোরেই এক অদ্ভুত ভালো লাগার শিহরণ বয়ে যাচ্ছিল আদ্রিতার সর্বাঙ্গে। খুব বাস্তব মনে হয়েছিল সেই অনুভূতি। কিন্তু চোখ মেলে যখন আদিবের দেখা পেল না, তখন বুঝলো এটা শুধুমাত্র স্বপ্ন ছিল। স্বপ্ন রাজ্যেই তার প্রেমিক পুরুষ তাকে আদর দিতে এসেছিল। এসব ভেবে আদ্রিতা স্তিমিত হাসলো। পরক্ষণে ভোতা মুখে বিফের টুকরো মুখে পড়ল। লোকটা বড্ড নির্দয়, রাতে ফিরছে অথচ তার সঙ্গে দেখা করলো না। রাতে না করতো, সকালে তো তাকে ডাকা উচিত ছিল, সেটাও করলো না। পাষাণের মতো সকালে উঠে অফিসে চলে গেছে। সেও দিন দুনিয়া ভুলে ঘুমাচ্ছিল। এখন দেখা হতে হতেই সেই রাত। আদ্রিতা মন খারাপ করে খাবার চিবোতে শুরু করলেই হঠাৎ মমির চেঁচানোর সচকিত হলো। ভোরকে গিয়ে তার দিকে তাকালো।